আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। নাইমার ঘর সংসার চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যাই বলুক, রমজান মাসে অন্যান্য দিনের তুলনায় আমাদের গৃহিণীদের কিন্তু কাজের পরিমাণটা একটু বেশিই থাকে। আর দেখা যায় কি, সারাদিন এত এত এক্সট্রা কাজ করার পরে রমজান মাসে যে আসল কাজ আমাদের তারাবি, তারপর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া বা কোরআন তেলাওয়াত করা, তো সেই কাজগুলোই আমরা ঠিকঠাক মতো করতে পারি না, অলসতা ধরে যায়। তো রমজানের কাজগুলো যদি আমরা একটু টেকনিক খাটিয়ে করি তাহলে দেখা যাবে কি কাজের চাপগুলো অনেকটাই কমে যাবে, আর আমরা সুন্দর আর শৃঙ্খলভাবে আমাদের সংসারটাকে হ্যান্ডেল করতে পারবো। আজকের ভিডিওটা ওই রকম কিছু সাধারণ টিপস নিয়েই, তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি একটা ভিন্ন প্রসঙ্গে, আর সেটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করা। অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে ঢ্যাঁড়স ভাজি করতে গেলে মাখা মাখা বা লেতলেতে হয়ে যায়। আমি যেভাবে ঢ্যাঁড়স ভাজি করছি এভাবে ঢ্যাঁড়স ভাজি করলে একদমই আঠালো হবে না, আর খেতেও টেস্টি হবে। প্রথমেই ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর একটু মোটা মোটা করে কেটে নেব। খুব যে মোটা করে কেটে নিয়েছি তা কিন্তু নয়। এরপর কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। এমনিতেই যে কোনো ভাজি করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর ঢ্যাঁড়স ভাজি করার ক্ষেত্রে আর একটু বেশি পরিমাণে তেল ইউজ করব। রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটা হাইতে রাখবো। খুব বেশি লাড়াচাড়া করা যাবে না। একটা পাশ যখন খুব ভালোভাবে সেদ্ধ ও একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দিতে হবে। এইভাবে দুইটা পাশ ভাজা ভাজা করে নিতে হবে। ঢাকনা দেওয়া যাবে না, আর দিলেও খুবই অল্প সময়ের জন্য। এই কয়েকটা টিপস মাথায় রাখলেই আপনার ঢেঁড়স ভাজি হবে একদমই ঝরঝরে। এরপরে আসি আমাদের রমজানের কাজের প্রসঙ্গে। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কিছু কিছু কাজ আগে ভাগে করে রাখি তাহলে কাজের চাপটা অনেকটাই কমে যায়। যেমন আমাদের প্রতিদিনের ইফতারে খেজুর লাগবেই লাগবে। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। প্রতিদিন সব ফল কাটাকাটির সাথে খেজুরও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো এভাবে যদি একদিনই আমরা বেশি পরিমাণে খেজুর ধুয়ে পরিষ্কার করে একটা বক্সে রেখে দেই নর্মাল ফ্রিজে, তো 5 থেকে 7 দিন কিন্তু সেই খেজুরটা আমরা ইফতারে খেতে পারি। এতে দেখা যায় প্রতিদিন খেজুর ধোয়াধুয়ির ঝামেলাটা আর হয় না। আপনারা আমার কথাগুলো শুনতে শুনতে হয়তো বাজে কিছু সাউন্ড পাচ্ছেন, ভয়েসের সাথে কিছু নয়েজও আসছে। এগুলো হচ্ছে ঝিঝি পোকার ডাক। যেহেতু আমি গ্রামে থাকি তো এই সময়টায় প্রচুর পরিমাণে ঝিঝি পোকার উৎপাত। এত জোরে জোরে ডাকছে, একদম কান তব্ধ করে ফেলছে। তারপর ওই ডাকাডাকির মধ্যেও ভয়েস দিচ্ছি। আশা করছি আপনারা এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই রমজানে ভাজাভাজি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর রমজানে প্রতিদিনই কম আর বেশি পরিমাণে ভাজাভাজি করাই হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই, আর এর জন্য বেসন তো লাগবেই। তো বেসনটা যদি আমরা এইভাবে একটু প্রিপেয়ার করে রাখি তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত আমরা সেই প্রিপেয়ার করা বেসনটা দিয়েই আমরা বেসনের গোলাটা বানিয়ে যে কোনো ভাজাভাজি করে নিতে পারি। এখানে আমি বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও সামান্য গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। আমরা অনেকেই অনেক ধরনের চপ পছন্দ করি। আমরা আমাদের নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের চপ বানিয়ে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রাখতে পারি। তো যখন বিকেলে আমাদের ভাজাভাজি করার সময়টা হয় সেখান থেকে বের করে খুব দ্রুতই এগুলো ভেজে নিতে পারি। আর বিকেলে এগুলো প্রিপেয়ার করে ভাজতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। বিকেলের কিছু কাজ যদি আমরা দুপুরেই করে রাখি বা যখন হাতে সময় থাকে তখনই করে রাখি তাহলে কিন্তু বিকেলের যে কাজের চাপটা সেটা অনেকাংশেই কমে যাবে। যেমন আমরা তো বিকেলবেলা অবশ্যই বেগুনি ভাজবো, আর ভাজার সময় যদি আমরা এভাবে বেগুন কাটি, মশলা মাখাই, তারপর ভাজি তাহলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর এই কাজটা যদি আমরা দুপুরেই করে তারপর বেগুনটা নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে বিকেলে কাজের সময় বের করে জাস্ট ভেজে ফেললাম। এভাবে আমরা বেসনটাকেও গুলে রাখতে পারি। বেসনের সাথে আগে যা যা মিক্সড করেছিলাম এরপর আমি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া ও 5 ফোড়নের গুঁড়া অ্যাড করলাম, সাথে বেকিং পাউডার। ঠিক
আছে, এটা অ্যাড করে একসাথে করে তারপর আমি এগুলোকে ভালোভাবে গুলে নিব। বেসনের সাথে এখন যা যা মেশালাম এগুলো ইচ্ছে করলে একসাথে সব মিশিয়ে রাখা যেত, তো মানে পাঁচফোড়নের গুঁড়ার ঘ্রাণ আর জিরার গুঁড়ার ঘ্রাণটা দেখা যায় কি বেশি সময় ধরে থাকে না, তো এজন্য এটাকে আমি মানে আগে অ্যাড করিনি। তো এভাবে বেসনটা ভালোভাবে গুলিয়ে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি। বিকেলবেলা যখন ভাজাভাজি করব তখন বের করে ভাজাভাজি কাজ শুরু করে দেব। এতে আমাদের বিকেলের কাজের চাপটা অনেকটাই কমে যাবে। এইরকম আরও অনেক কাজ আছে যেই কাজগুলো আমরা বিকেলেই করি রমজানের সময়, তো সেগুলো আমরা বিকেলে না করে মানে অবসর সময় দুপুরে বা যখন আমাদের অবসর সময় থাকে তখন সেগুলো করে নিতে পারি। যেমন ছোলা বুট আছে, সেটাও কিন্তু আমরা একটু আগে ভাগেই বাগার দিয়ে রাখতে পারি। আর এই যে এখন আমি শরবত গুলে নিচ্ছি, এটাও আমি আগে ভাগে গুলে নিলাম এবং এখন নর্মাল ফ্রিজে রেখে দেব, ইফতারের আগে বের করে নেব। ফলও অনেক রকমের কেটে নিয়েছি আর বিভিন্ন বক্সে এগুলো আমি আলাদা আলাদা করে সংরক্ষণ করছি। অবশ্যই ঢাকনা সহকারের বক্সগুলো ব্যবহার করতে হবে, যেহেতু আমি এগুলো ফ্রিজে রাখবো, তো ঢাকনা দিয়ে রাখাটাই বেটার। ইফতারের আগে শুধু এগুলো বের করে নিব, তাহলেই হয়ে যাবে। এরপর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে যাচ্ছি। এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি প্রতিদিনের ইফতার ভাজাভাজি করি আর নিয়মিত এটাতেই ভাজাভাজি করছি, কিন্তু এখনও আমার কড়াইটা কিন্তু নতুনের মতোই আছে। আর আমি যেটা এখন ভাবছি যে আমার কড়াইটা সবসময় নতুনের মতোই থাকবে, কারণ সেই টেকনিকটা আমি পেয়ে গেছি যে এই কড়াইটা কীভাবে সবসময় নতুনের মতো রাখা যায়। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি একদম ধোয়া চকচকে একটা কড়াই চুলার উপর বসিয়েছি। প্রতিদিন আমি এটাই করি, প্রতিদিনের কড়াইটা আমি ভাজাভাজির পর পরিষ্কার করে ফেলি। চপগুলো ভেজে তোলার সময় আমি কিনার পর্যন্ত খুব একটা পৌঁছাই না, মাছ বরাবর থেকেই তুলে ফেলি, কারণ কেনার পর্যন্ত চাপিয়ে চপগুলো তুললে কড়াইয়ের বাইরের সাইডে তেল চলে আসে আর সেই তেলগুলোই আগুনের তাপে পুড়ে বাইরের সাইডটা কালো হয়ে যায়। আর একই তেলে যদি প্রতিদিন আমরা ভাজাভাজি করি তাহলে কিন্তু কড়াইয়ের ভিতরের সাইডগুলো পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প কালো হয়ে আছে, এই কড়াইতে এই সেম তেলে যদি আমি আবার ভাজতে যাই তাহলে কিন্তু আবার এই কড়াইটা পুড়ে একদম কালো হয়ে যাবে। এই জন্য আমি ভাজা শেষ করে কড়াইটাকে ঠান্ডা হতে দিই। যখন তেল ঠান্ডা হয়ে যায় এইভাবে আমি তেলটাকে ছেঁকে নিই। তেলটা ছেঁকে নেওয়ার পরে তেলটাও একদম ফ্রেশ হয়ে যায়। এই তেল দিয়ে আমি অন্য কোনো কিছু রান্না করতে চাইলেও সেটাও পারবো, বা পরের দিন এই তেল দিয়েও আমি ভাজাভাজি করতে পারবো, যদিও এই তেলটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তো এতগুলো তেল তো আর ফেলে দেওয়া যাবে না, কি আর করার। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একেবারেই ফ্রেশ লাগছে। ছাঁকনির উপর দিয়ে টিস্যু পেপার দিয়ে যদি তেল ছেঁকে নিই তেলটা অনেকটাই ফ্রেশ হয়ে যাবে। এরপর কড়াইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। পরের দিন আবার এই চকচকে কড়াইতে ভাজাভাজি করব, আর বছর জুড়েই আমার কড়াইটি চকচকেই থাকবে। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।